আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্র চূড়ান্ত সাজেশন, এবং এখানে আমরা আরেকটা বিষয় আলোচনা করব কিভাবে বাংলায় আমরা ভালো মার্ক পেতে পারি। তো দেখো, বাংলা প্রথম পত্র ভালো করার কিছু উপায় আমাদের জানতে হবে। বাংলা প্রথম পত্র আমরা কিভাবে ভালো করতে পারি। প্রথমে দেখো, এখানে দিয়েছি আমি মূল বই রিডিং পড়তে হবে এবং শর্ট সিলেবাস অনুযায়ী। আমাদের যে শর্ট সিলেবাস আছে সেই শর্ট সিলেবাস অনুযায়ী মূল বই রিডিং পড়তে হবে। তোমরা ইতিমধ্যে জানো যে এসএসসি 2024 ব্যাচের জন্য শর্ট সিলেবাস, এবং সেখানে গদ্য দেওয়া আছে 60টি এবং পদ্য দেওয়া আছে 60টি। এছাড়াও নাটক এবং উপন্যাস দেওয়া আছে। তো এই নাটক এবং উপন্যাস সহ গদ্য এবং পদ্য এগুলো আমাদের মূল বই অবশ্যই রিডিং পড়তে হবে। এরপরে আছে আমাদের কবি পরিচিতি। কবি পরিচিতি আমাদের সম্পূর্ণ পড়ার দরকার নেই, অর্থাৎ বইয়ে যতটুকু দেওয়া আছে আমাদের ততটুকু পড়লেই এনাফ। বইয়ের বাইরে অতিরিক্ত অংশ আমাদের পড়ার দরকার নেই। আর কবি পরিচিতিটা যতটুকু মনে রাখা যায় মোটামুটি ততটুকু পড়লেই এনাফ। এরপরে মূল বই পাঠ পরিস্থিতি। তোমাদের প্রত্যেকটা গদ্য এবং কবিতার শেষে দেখবা পাঠ পরিস্থিতি দেওয়া আছে। সেই পাঠ পরিস্থিতিটা অবশ্যই পড়তে হবে, কারণ পাঠ পরিস্থিতি থেকে আমাদের এমসিকিউ এবং সৃজনশীলে ক এবং খ নং প্রশ্নের জন্য সেখানে অনেকটাই কমন পাবে। এরপরে যে কোনো গাইড বই, বোর্ড প্রশ্ন সলভ প্লাস এমসিকিউ সলভ। তুমি বাজার থেকে যে কোনো একটা গাইড বই কিনে নেবে, যে কোনো একটা গাইড বই কিনে সেখানে দেখবে বিগত বছরের বোর্ড প্রশ্ন এসেছে, সেগুলো সেই গাইড বই দেওয়া আছে। সেই গাইড বই থেকে বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করতে হবে, এবং যে এমসিকিউগুলো দেওয়া থাকবে সেই এমসিকিউগুলো সলভ করতে হবে। হ্যাঁ, এরপরে আছে বইয়ের গুরুত্বপূর্ণ লাইন দাগিয়ে পড়া। বইয়ের আসলে কোনটা কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু তোমাকেই জাস্টিফাই করতে হবে। তোমাকেই দেখতে হবে যে আসলে কোন লাইন থেকে সৃজনশীলে হোক অথবা এমসিকিউর জন্য হোক প্রশ্ন কমন পেতে পারি, সেই বিষয়গুলো নজর রেখে কিন্তু আমাদেরকে পড়তে হবে। আমরা যখন এই মূল বই শুরুতে বলেছিলাম মূল বই রিডিং পড়া। তো শুরুতে যখন আমরা মূল বই রিডিং পড়ব, মূল বই রিডিং পড়ার সময় আমাদেরকে হাতে একটা কলম নিতে হবে। কলম নিয়ে আমাদের বইটা দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। যে যত বই দাগিয়ে পড়তে পারবে তার জন্য তত পরীক্ষার হবে ইফেক্টিভ প্রভাব ফেলবে। কেন? কারণ পরীক্ষার আগে আমাদের হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে বইটা কিন্তু আমরা 1 ঘন্টা 2 ঘন্টা রিভাইজ দিয়ে যেতে পারি। আর 1 ঘন্টা 2 ঘন্টা রিভাইজ দিলে সেই পরীক্ষাগুলো কিন্তু যথেষ্ট ভালো হয়। কারণ পরীক্ষার আগে তোমার সম্পূর্ণ বই তো পড়ার ওইভাবে সময় পাওয়া যায় না। সেক্ষেত্রে তুমি যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা একটু রিভাইজ দিয়ে যাও তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা ভালো হবে। যার কারণে বই যদি আমরা দাগিয়ে পড়ি তাহলে গুরুত্বপূর্ণ লাইনগুলো সেখানে থাকবে, এবং সেই গুরুত্বপূর্ণ দাগানো লাইনগুলো পড়লেই এনাফ। এরপরে আছে? এরপরে দেখো, হাতের লেখা সুন্দর করতে হবে। বাংলা ভালো রেজাল্ট করার জন্য, ভালো মার্ক পাওয়ার জন্য অবশ্যই হাতের লেখা সুন্দর করতে হবে, এর কোনো বিকল্প নেই। হাতের লেখা সুন্দর করলে স্যাররা তোমার এমনিতেই ভালো একটা মার্ক দিতে বাধ্য থাকবে। হয়তো তুমি যে প্রশ্নের উত্তর পারো, বিশেষ করে ক নম্বর, তো আমাদের সেখানে মার্ক কাটার কোনো পসিবিলিটি নেই, কারণ সেখানে তোমার লেখা কতটা সুন্দর সেটা তো দেখবে না। তোমার প্রশ্নের উত্তর সঠিক হলে সেখানে তুমি ফুল মার্ক পেয়ে যাবে। কিন্তু খ, গ বা ঘ নম্বর প্রশ্নের জন্য সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতের লেখাটা একটু সুন্দর হওয়া জরুরি, কারণ হাতের লেখা সুন্দর না হলে কিন্তু আমরা সেখানে ভালো একটা মার্ক পাবো না। হ্যাঁ, এরপর সর্বশেষ যেটা আছে, সৃজনশীল লেখার ধরন জানতে হবে। আসলে সৃজনশীল আমরা কিভাবে লিখি, আমরা হয়তো এক একজন এক একভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে থাকি, কিন্তু আসলে এটা ধারণা সম্পর্কে আমাদের জানতে হবে, আর লেখার ধরনটা আসলে কেমন হওয়া উচিত আর কেমন স্যারেরা পছন্দ করেন সেই বিষয়ে কিন্তু আমাদের জানা জরুরি। কেমন লিখলে আমি ভালো মার্ক পেতে পারি। সাধারণত সৃজনশীল প্রশ্নের জন্য ক এবং খ নং এই দুইটা প্রশ্নের জন্য তুমি 1 পেজে লেখার চেষ্টা করবে। ক নম্বর তো আমাদের হয়তো 1 লাইন বা 2 লাইনের মধ্যে উত্তর দিলে হয়ে যাচ্ছে। আর খ নম্বরের জন্য
মানে বাকি অর্ধেক পেজের মধ্যে লিখে দিবে। অর্থাৎ ক এবং খ এই ২ টা প্রশ্নের জন্য বাজেট রাখবে ১ পেজ। ১ পেজের মধ্যে শেষ করার চেষ্টা করবে। এরপরে কি গ নম্বর। তার আগে বলি যে খ নম্বর যেটা সেটা ২ প্যারায় লেখার চেষ্টা করবে। ঠিক আছে? তারপরে গ নম্বরে লিখবে এটা ৩ প্যারায়। গ নম্বরে সাধারণত আমাদের প্রশ্ন দেওয়া থাকে যে হয়তো এই মানে এটার সাথে কি তুমি এটার সাথে কি সাদৃশ্য অর্থাৎ উদ্দীপকে তোমার একটা উদ্দীপক দেওয়া থাকবে। বলবে এটার সাথে কি সাদৃশ্য নাকি বৈসাদৃশ্য? সাদৃশ্য হলে তুমি বলবে এটার সাথে হয়তো এক কথায় উত্তর দিয়ে দিলে সাদৃশ্য। তারপরে তুমি তোমার মতো করে আ না বাকি আরো ২ প্যারায় লিখতে হবে। টোটাল গ নম্বরে লেখার চেষ্টা করবে ৩ প্যারায়। প্যারা করে লিখলে কি হয়? ওটা দেখতেও সুন্দর দেখা যায় এবং স্যারদের নিকট ওটা ভালো লাগে। যার কারণে মার্কটা কিন্তু একটু বেশি আশা করা যায়। এরপরে কি ঘ নম্বর। আ ঘ নম্বরে লেখার চেষ্টা করবে ৪ প্যারায় এবং ঘ নম্বরে ২ পেজ লেখার চেষ্টা করবে। ২ পেজ না হলেও ১.৫ পেজ অবশ্যই লিখবে। অর্থাৎ ১.৫ থেকে ২ পেজ ঘ নম্বর লিখবে। তাহলে ক এবং খর জন্য আমাদের থাকবে ১ পেজ এবং গ নম্বরের জন্য থাকবে ১.৫ পেজ আর ঘ নম্বরের জন্য থাকবে ১.৫ থেকে ২ পেজ। অর্থাৎ টোটাল দেখবে আমাদের ৫ পেজের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে। তবে ৫ পেজ একটু কম হলেও সমস্যা নেই। তবে সর্বোচ্চ চেষ্টা করবে ৫ পেজের মধ্যে লেখার। কারণ অনেক সময় দেখা যাচ্ছে ৫ পেজে লিখতে গিয়ে তোমাদের হাতে হয়তো সময় থাকবে না। এজন্য সময়ের দিকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। সময়ের দিকে খেয়াল রেখে আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে বাংলা প্রথম পত্রে মানে উত্তর দিতে হবে আসলে কয়টি সৃজনশীল প্রশ্নের। এখানে দেখো দেওয়া আছে সৃজনশীল আসবে ১১টি। ১১ থেকে ৬০টি উত্তর করতে হবে। তাহলে সৃজনশীল মোট আসবে ১১টি এবং উত্তর দিতে হবে আমাদের ৬০টি। আর নৈর্ব্যক্তিক আসবে ৩০টি। ৩০টিরই উত্তর দিতে হবে। তাহলে সৃজনশীলে ১১টির মধ্যে ৬০টি উত্তর দিলে এখানে মার্ক আসছে আমাদের ৭০ আর নৈর্ব্যক্তিকে ৩০। এই হচ্ছে টোটাল ১০০ মার্কের উত্তর দিতে হবে। এর মধ্যে ৫ নম্বর কত? সিকিউ ২৩ মার্ক, এমসিকিউ ১০ মার্ক। সিকিউ আমরা ৭০-এর মধ্যে ২৩ মার্ক পেতে হবে ৫ মার্কের জন্য। আর এমসিকিউ ৩০-এর মধ্যে পেতে হবে তোমাকে ১০ মার্ক। এটাই হচ্ছে পাস মার্ক। এর কম পেলে তুমি ফেল। আচ্ছা, এরপরে আমরা দেখি যে সৃজনশীল বাধ্যতামূলক। অর্থাৎ সৃজনশীল যে আমাদের ১১টির মধ্যে থেকে ৬০টি লিখতে হবে, এর মধ্যে কিছু বাধ্যবাধকতা আছে। এখানেও আবার মানে ৪টি ভাগে ভাগ করা হয়েছে। ক ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। এখানে ক বিভাগ বলা হয় গদ্য। আর এই গদ্য অংশে আমাদের সৃজনশীল আসবে ৪টি। ৪টি সৃজনশীল থেকে আমাদের উত্তর দিতে হবে ২টি। আর কবিতা থেকে সৃজনশীল আসবে ৩টি, উত্তর করতে হবে ২টি। এরপরে উপন্যাস থেকে সৃজনশীল আসবে ২টি, উত্তর করতে হবে ১টি। নাটক থেকে আসবে ২টি, উত্তর করতে হবে ১টি। তাহলে দেখো উপন্যাস থেকেও ২টি করে আসবে, উত্তর দিতে হবে ১টি। নাটক থেকেও ২টি আসবে, উত্তর দিতে হবে ১টি। তাহলে এখানে যদি টোটাল আমরা যোগ করি হয় ৬টি। তাহলে আর বাকি থাকছে ১টি। সেই বাকি ১টি তুমি যেকোনো বিভাগ থেকে দিতে পারবে। তাহলে এখানে দেখো লিখে দিচ্ছি বাকি ১টি যেকোনো বিভাগ থেকে। অর্থাৎ তোমার এখানে ৬টি হয়ে গেছে, তাহলে তো লিখতে তো হবে ৬০টি। তাহলে বাকি ১টি তুমি চাইলে গদ্য থেকেও দিতে পারো, কবিতা থেকেও দিতে পারো, উপন্যাস থেকেও দিতে পারো, নাটক থেকেও দিতে পারো। এই ৪টি থেকে তোমার মানে যেই প্রশ্নটা একটু কমন বেশি আসছে বা ভালো লিখতে পারবে সেই প্রশ্ন সেখান থেকে সেই বিভাগ থেকে নিয়েই তুমি উত্তর দেওয়ার চেষ্টা করবে। আরেকটা কথা মাথায় রাখবে, যেই প্রশ্নের উত্তর যেই সৃজনশীলে তুমি ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর জানো না, সেটা তুমি লেখার চেষ্টা করবে না, সেটাকে স্কিপ করবে। কেন? কারণ তুমি ক এবং খ উত্তর দিতে না পারলে সেখানে কিন্তু তুমি ভালো মার্ক পাবে না। হয়তো তোমার মনে হতে পারে যে ঘ লিখলে মনে হয় ভালো মার্ক পাবো, আদৌ না। ক এবং খ যখনই পারবে তখনই সেই প্রশ্নের সৃজনশীল লেখার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে ক বিভাগ গদ্য। ক বিভাগ গদ্যে আমাদের যে শর্ট সিলেবাসে ৬০টি গদ্য আছে, সেই ৬০টি গদ্যের নাম এবং এখানে দেখো স্টার মার্ক দেওয়া আছে, অর্থাৎ যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই ৬০টাই পড়তে হবে। তো ৬০টার মধ্য থেকে কিছু আছে বেশি গুরুত্বপূর্ণ। আর কিছু আছে অ্যা গুরুত্বপূর্ণ নয় এমন নয়, গুরুত্বপূর্ণ তবে তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ। এখানে দেখো অপরিচিতা। আমাদের ৬০টি গদ্য কি? অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি-পিসি, ৫২ র দিনগুলি এবং রেইনকোট। এর মধ্যে দেখো এই অপরিচিতা, বিলাসী, আমার পথ এই ১ম ৩টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর সাধারণত দেখা যায় এগুলো থেকে সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্ন এসে থাকে। এরপরে কি মানব কল্যাণ এবং মাসি-পিসি এই ২টাও গুরুত্বপূর্ণ নয় এমন নয়, গুরুত্বপূর্ণ। তবে
এই ২ টা থেকে হয়তো দেখা যাচ্ছে তোমার পরীক্ষায় মানব কল্যাণ থেকে সৃজনশীল এসেছে কিন্তু মাসিক থেকে আসে নাই, অথবা মাসিক থেকে এসেছে মানব কল্যাণ থেকে আসে নাই, অথবা এমনও হতে পারে যে মানব কল্যাণ মাসিক ২ টার একটা থেকেও সৃজনশীল আসে নাই কিন্তু এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন এসেছে। তার মানে এমন নয়, এগুলো কিন্তু আমরা বাদ দিতে পারবো না। বাংলা গদ্যে আমরা কোনোটাই কিন্তু বাদ দিতে পারবো না, গদ্য পদ্য কোনোটাই বাদ দিতে পারবো না, বাদ দেওয়ার এখানে কোনো পসিবিলিটি নেই। অবশ্যই আমাদের প্রত্যেকটাই পড়তে হবে, তবে হয়তো এই স্টার মার্ক করা অর্থাৎ 3 স্টারগুলো একটু বেশি করে পড়বে। এরপর কি ৫২ দিনগুলি এবং রেইনকোট, এই ২টাও মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা দেখি যে খ বিভাগ কবিতা। খ বিভাগ কবিতায় আমাদের কি কি আছে? খ বিভাগ কবিতায় আমাদের ৭টি কবিতা দেওয়া আছে। ৭টি কবিতা কি কি? সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারে মনে পড়ে, ১৮ বছর বয়স, ফেব্রুয়ারি ১৯৬৯, আমি কিংবদন্তির কথা বলছি। এগুলোর মধ্যে সোনার তরীটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে পড়বে। এখান থেকে অবশ্যই তোমার একটা সৃজনশীল আসবেই আসবে। এরপরে কি বিদ্রোহী প্রতিদান। বিদ্রোহী প্রতিদান এই ২টা থেকে সৃজনশীল আসতেও পারে, নাও আসতে পারে, তবে এমসিকিউর জন্য অবশ্যই পড়বে। তারপর কি তাহারে পরে মনে। দেখো, তাহারে পরে মনে ১৮ বছর বয়স, ফেব্রুয়ারি ১৯৬৯, এই ৩টিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ৩টি একটু ভালো করে পড়বে। আমি কিংবদন্তির কথা বলছি, এটাও পড়বে। এটা দেখা যাচ্ছে হয়তো তোমার সৃজনশীল, সরাসরি সৃজনশীল না আসলেও এমসিকিউ আসবে। যেটা সৃজনশীল আসবে না সেটা থেকে অবশ্যই এমসিকিউ প্রশ্ন আসবেই। আচ্ছা, এরপর দেখো গ বিভাগ। গ বিভাগে যেটা আসে সেটা হচ্ছে উপন্যাস। উপন্যাসের নাম কি? আমাদের লাল সালু। এই উপন্যাসে আমাদের ভালো করতে হলে অবশ্যই উপন্যাস তো বেশি বেশি পড়তে হবে। উপন্যাসের আমাদের লাইন বাই লাইন দাগাইতে হবে, অর্থাৎ যে লাইন একটু বেশি গুরুত্বপূর্ণ মনে করতে পারো যে হয়তো এখান থেকে প্রশ্ন আসতে পারে, তাহলে সেখানে আমাদেরকে দাগাইতে হবে। তাহলে এক্ষেত্রে কী হবে, পরীক্ষার আগের রাতে শুধু দাগানো অংশটুকু পড়লেই কিন্তু তোমার হয়ে যাবে। এরপরে আছে ঘ বিভাগ। ঘ বিভাগে আছে কি? নাটক। নাটকটা অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, তবে নাটকটা তুমি পড়া শুরু করার আগে অবশ্যই তোমাকে আগে চরিত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। চরিত্র পরিস্থিতি তোমাদের বইয়ে দেওয়া আছে, চরিত্র পরিস্থিতি সম্পর্কে আগে ধারণা থাকতে হবে। চরিত্র পরিস্থিতিটা একটু দেখে নিও। চরিত্র পরিস্থিতিটা দেখে নেওয়ার পরে তুমি যখন নাটক পড়তে যাবে তখন তোমার কাছে একটু ইজি হয়ে যাবে। আর আরেকটা বিষয়, এই নাটক থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে, হয়তো একটা তোমার উক্তি দিয়ে বলবে যে এই কথাটি কে বলছে, হয়তো ডিরেক্ট বলছে, না হলওয়েল বলছে, মানে এরকম একটা কারো একটা উক্তি দিয়ে বলতে পারে। তাহলে এক্ষেত্রে তোমাকে অবশ্যই জানতে হবে যে মানে কোন কথাটি বা কোন উক্তিটি কে করছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তা না হলে কিন্তু তোমার পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসলে ভালোভাবে উত্তর করতে পারবে না। আর এখানে নাটক এবং উপন্যাস ২টাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে তোমাকে অবশ্যই তোমার ২টি প্রশ্ন অবশ্যই লিখতে হবে। নাটক থেকেও লিখতে হবে একটি, উপন্যাস থেকেও একটি লিখতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক। এমন নয় তুমি হয়তো গ বিভাগ উপন্যাস থেকে বাদ দিতে পারবে বা ঘ বিভাগ নাটক থেকে বাদ দিতে পারবে, এমন নয়। তোমাকে কিন্তু গ বিভাগ থেকেও লিখতে হবে, ঘ বিভাগ থেকেও লিখতে হবে। আচ্ছা, এই ছিল আজকে আমাদের বাংলা প্রথম পত্রের তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, মানে কীভাবে তোমাদেরকে লিখতে হবে এবং কোনগুলো পড়তে হবে, কীভাবে পড়তে হবে। এছাড়া বাংলা প্রথম পত্রের জন্য আমরা আরও কিছু ভিডিও তৈরি করব, সেখানে আমরা আলোচনা করব মানে কীভাবে বিশেষ করে এমসিকিউ, কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেব, সৃজনশীল দেব, এবং সেগুলো পড়লে অবশ্যই কমেন্ট পাবে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি কেউ আমাদের দেওয়া সাজেশন পিডিএফ আকারে নিতে চাও, এখানে দেখো নিচে লেখা আছে কি অল সাবজেক্ট পিডিএফ সাজেশন, ফি অনলি ১০০ টাকা। মাত্র ১০০ টাকার বিনিময়ে তোমরা অল সাবজেক্টের সাজেশন, পিডিএফ সাজেশন পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের মানবিক বিভাগে যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের পিডিএফ সাজেশনের মূল্য ১০০ টাকা, অথবা বাণিজ্য বিভাগে যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের পিডিএফ সাজেশন মূল্য ১০০ টাকা। তো যারা সাজেশনটা নিতে চাও তারা নিচের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম।